জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার লড়াইয়ের ময়দানে নেত্রী হাসিনা, কর্মীদের দিলেন বিরাট নির্দেশ, থাকছে প্রতিবেদনে। দেশে ফেরার প্রস্তুতিতে আওয়ামী লীগ নেতারা, তবে কি সবুজ সংকেত দিলেন তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। খেলা শুরু বাংলাদেশের রাজনীতিতে, হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক, থাকছে প্রতিবেদনে। ৫০ দিনের প্রচারেই বাজিমাত, মোদির প্ল্যানেই প্রধানমন্ত্রী তারেক, থাকছে প্রতিবেদনে। ৬ মাসও সরকার চালাতে দেব না, তারেককে সার্জিসের গণ অভ্যুত্থানের হুমকি, থাকছে প্রতিবেদনে। আবারও বাংলাদেশে ঝড় তুলেছে ইউনূস, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশের ফেরার প্রস্তুতিতে আওয়ামী লীগ নেতারা, তবে কি সবুজ সংকেত দিলেন তারেক রহমান? বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব নয়। তারা ক্ষমতায় নেই, হাসিনা রয়েছেন দিল্লিতে। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের কেউ রয়েছেন কলকাতায়, অনেকে আবার ভিন দেশে চলে গিয়েছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে নিয়ে চর্চা কিন্তু অব্যাহত। এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগ আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে আসতে চলেছে। প্রশ্ন, তাহলে কি দলের উপর জারি করা ইউনূস সরকারের নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত উঠে যেতে বসেছে? আওয়ামী লীগ যে ফিরবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বলা হচ্ছে তাদের জাতীয় রাজনীতিতে ফেরার পথ তৈরি করে দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জেনারেল জিয়াউর রহমান জামাতের মতো দলকে রাজনীতি করতে দিয়েছিলেন, আর তার পুত্র তারেক রহমান কিছুদিন আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তিনি বলেন, আজ যদি একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার কি নিশ্চয়তা আছে? তবে অপরাধীদের শাস্তির বিষয়ে তিনি আপোষহীন বলেও জানিয়ে দিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে আসলে প্রতিনিয়ত একাধিক ঘটনা ঘটছে, রকেট গতিতে ঘটছে বদল। জানা গিয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে দলের বেশ কয়েকজন নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। তিনি তাদের বেশ কিছু কড়া নির্দেশ দিয়েছেন, বলেছেন তৈরি হন, এবার ফিরতে হবে দেশে, নামতে হবে মাঠে। দীর্ঘদিন বিরতার পর শেখ হাসিনা দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হলেন। বৈঠক হয়েছে মঙ্গলবার সকালে। বৈঠক হয়েছে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্যের বাসভবনে, যেখানে কেন্দ্রীয় কমিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে সবথেকে আলোচিত বিষয় হল দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া নির্দেশ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদের বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন, কারণ এবার সবাইকে দেশে ফিরতে হবে, দেশের রাজনৈতিক ময়দানে সক্রিয় হতে হবে। তার এই বার্তা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তবে কি শেখ হাসিনা এবার আক্ষরিক অর্থেই দেশে ফিরতে চলেছেন? হাসিনা কি কোনো শক্তিশালী মহল থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন? অনেক নেতার ধারণা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড়সড় একটি ইঙ্গিত পেয়েছেন। বৈঠকে হাসিনা ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বৈঠকে উপস্থিত নেতারা দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে তাকে অবগত করেন। নির্বাচন পূর্ববর্তী পর্যায়ে এবং নির্বাচন নিয়ে দেশি বিদেশি পর্যটকদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক পর্যবেক্ষককে বলতে শোনা গিয়েছে যে নির্বাচন খুব ভালো হয়েছে। তারাই আবার যে যার দেশে ফিরে গিয়ে নির্বাচন নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে যান। বলেন, এটা ছিল একটা সাজানো নির্বাচন। এই দুমুখীদের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিয়েছে মানুষকে বোঝাতে হবে কেন এই নির্বাচন আসলে প্রহসন, কেন এই নির্বাচন সাজানো নির্বাচন। আগে থেকেই সব ঠিকঠাক ছিল, যে কারণে আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে। পূর্বতন সরকার এবং বিএনপি নিশ্চিত ছিল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তাদের জয় নিশ্চিত, আওয়ামী লীগ ভূমিধস বিজয় পাবে। সেটা যাতে না হয় তাই দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেওয়া হয়নি। আওয়ামী লীগ এবং হাসিনা ভোটের শতাংশ নিয়ে প্রশ্ন তোলেন। তাদের দাবি, ভোট শতাংশের দিকে চোখ রাখলেই স্পষ্ট হবে কারচুপি। কারচুপি না হলে কোনোভাবেই ভোটের ৬০% মেলানো সম্ভব নয়। তার আরও দাবি, বাংলাদেশে ভোট কাগজে কলমে ১২ ফেব্রুয়ারি হলেও ভোট শুরু হয়েছে তার আগের দিন থেকে। হাসিনার দাবি, তার ভোট বর্জনের আহ্বানে মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে। তিনি ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের বৈধতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। এবার লড়াইয়ের ময়দানে নেত্রী হাসিনা, কর্মীদের দিলেন বিরাট নির্দেশ। দিল্লিতে আওয়ামী লীগ নেত্রী হাসিনার দিল্লির ভার্চুয়াল বৈঠকের সারমর্ম এটাই। মঙ্গলবার তিনি ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল।
দলের শীর্ষ নেতারা সোমবারের ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন। সেই বৈঠকে হাসিনা দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে দলীয় কর্মীদের ৩টি হোমওয়ার্ক দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, এই হোমওয়ার্ক কোনোভাবেই ফেলে রাখা যাবে না। আজকের কাজ আজকেই করতে হবে, পরে করব বলে রেখে দেওয়ার প্রশ্ন ওঠে না। প্রথমটি হল কর্মীদের মাঠে নামার নির্দেশ। বঙ্গবন্ধু কন্যা জানিয়ে দিয়েছেন, মানসিক প্রস্তুতি নিতে হবে, সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে ময়দানে। ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন, যারা ওয়ার্কিং কমিটির সদস্য না হলেও ভাষণ দিয়েছেন। আলোচনায় কয়েকজন নেতা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গ উত্থাপন করেন। হাসিনা বলেন, ওই নিষেধাজ্ঞা দুটি কারণে অবৈধ। ১. আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা যায়। ২. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার, সেই সরকারের নির্দেশ কখনোই বৈধ হতে পারে না। এরপরে শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে, তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত করব, কর্মসূচি ঘোষণা করব। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন, তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন, যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন, খুব ভালো নির্বাচন হয়েছে। তারাই আবার নিজের দেশে ফিরে রিপোর্ট দিয়েছেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের নামে এক সাজানো নাটক মঞ্চস্থ হয়েছে। ওয়ার্কিং কমিটির বৈঠকে কয়েকজন নেতা দলের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গ উত্থাপন করেন। মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে, মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে কোনো কোনো নেতার ধারণা নেত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। এক নেতা বলেন, তার কণ্ঠে পরিচিত আত্মবিশ্বাসী ধরা পড়েছে মঙ্গলবারের বৈঠকের ভাষণে। তিনি জোর গলায় দাবি করেছেন, আন্তর্জাতিক মহল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অনুমোদন করবে না। তারিখকে চাপে ফেলতে আওয়ামী লীগ ৩টি তারিখ বেছে নিয়েছেন। তারিখগুলি হল ৭, ১৭ এবং ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে থাকা ৭, ১৭ এবং ২৬ মার্চের কারণে মার্চ মাসকে সেদেশে বলা হয়ে থাকে স্বাধীনতার মাস। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতাদের হাসিনা বলেছেন, ওই দিনগুলি সর্বশক্তি দিয়ে পালন করতে হবে। গলি থেকে রাজপথ, সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। শ্রদ্ধা নিবেদন করতে যেতে হবে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিক্ষেত্রে। এর মধ্যে ধানমন্ডির বাড়িতে উগ্রবাদীরা ২ দফায় হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে। কূটনৈতিক ও রাজনৈতিক মহলের মতে, আওয়ামী লীগ নেত্রীর ঘোষণা তারেক রহমানের প্রশাসন ও বিএনপি দলের ওপর কিছুটা হলেও চাপ তৈরি করবে। বিএনপি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে মানে না। তাদের দাবি, এই ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার। মুক্তিযুদ্ধের সাহসী ভূমিকা পালনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। খেলা শুরু বাংলাদেশের রাজনীতিতে। হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক। নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২০০-র ওপর বেশি আসন নিয়ে তারেক রহমান জিতেছেন। তারেক রহমান শপথ নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। তার সঙ্গে শপথ নিয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী। নির্বাচনে অংশ না নিয়ে মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান। খলিলুর রহমানকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে কম বিতর্ক হয়নি। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমরি খাসরু মাহমুদ চৌধুরীকে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনীতিবিদরা বলছেন, আমিরের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। ২০১৮ সালে তিনি ৩ সদস্যের প্রতিনিধি নিয়ে ভারত সফর করেছিলেন। এছাড়াও তিনি কয়েকদিন পরপর ভারতে যান সফরে। কিন্তু সেমিনারে যোগ দেন আমির খাসরু। একটি ছবি কিছুদিন আগে ভাইরাল হয়। ভাইরাল ছবিতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তিনি দেখা করেছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভারতের সঙ্গে যাতে বিএনপির সম্পর্ক ভালো হয় সেই দায়িত্ব নিয়েছেন আমির। ইউনূসের সঙ্গে খারাপ সম্পর্ক ভারতের থাকলেও তারেকের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো।
শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি গিয়েছিলেন। সেই ছবি আমরা প্রত্যেকেই দেখেছি। প্রধানমন্ত্রী তিনি তারেককে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তারপরে বিএনপির তরফ থেকে বলা হয় তারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে, কারণ তারেকের দেশে ফেরার ক্ষেত্রে নয়াদিল্লির যথেষ্ট ভূমিকা রয়েছে। অমিত শাহের সঙ্গে দেখা করেছেন আমির। যদি এই ছবি সত্যি সত্যি সঠিক হয়, তাহলে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক যে ভালো হবে সে কথা বলাই বাহুল্য। তারেক রহমান আর কিছুদিনের মধ্যেই তিনি যে বিদেশ সফর শুরু করবেন, তার মধ্যে প্রথমেই থাকবে ভারত। এবার প্রশ্ন হচ্ছে, ভারত সফরে এসে কি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক? কারণ হাসিনা তো ভারতের আশ্রয়ে রয়েছেন, আর তারেক বাংলাদেশের দায়িত্বে আসার পর আওয়ামী লীগের একের পর এক অফিস খুলে যাচ্ছে। আওয়ামী লীগের কর্মীরা বলছেন তারা এই দিনগুলি দেখার জন্য অপেক্ষা করছিলেন। ফলে তারেক যদি ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন, তাহলে খুব একটা অবাক হবে না রাজনৈতিক মহল। তবে এই সংবাদ গোপন রাখা হবে, সর্বসম্মুখে আসবে না। ঠিক যেমন হাসিনা কোথায় আছে ভারতের, সেটা কেউ জানে না। লাস্ট কিছু দিনের দিকে যদি খেয়াল করি, তারেক বা হাসিনা কেউ কিন্তু কারো সম্বন্ধে কোনো বেফাঁস মন্তব্য করেননি। ফলে রাজনীতিতে এটা খুব প্রাসঙ্গিক একটা বিষয় হয়ে উঠেছে। তাই সেদিকে অবশ্যই নজর থাকবে তারেক রহমান ভারত সফরে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করবেন কিনা। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ তিনি আবার শেখ হাসিনার প্রত্যাপর্ণে দাবি জানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। ২০১৫ সালে আওয়ামী লীগের শাসনকালে তাকে অপহরণ করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়ার পর টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল সালাউদ্দিন আহমেদ। ২০১৫ সালের ১০ মার্চ নিখোঁজ হন বিএনপির এই নেতা। গোয়েন্দা পরিচয়ে তাকে তার উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয়। নিখোঁজ হবার পর তিনি নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতের শিলংয়ে। মেঘালয় রাজ্যের শিলংয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করেছিল শিলং পুলিশ। তার নামে ঠুকে দেওয়া হয় অবৈধ অনুপ্রবেশের মামলা। সালাউদ্দিন আহমেদ যখন মেঘালয়ে আটক হন, তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতের জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে। সেই বছরই প্রায় ২ মাস পর সালাউদ্দিনকে পাওয়া যায়। ২০২৫ সালের ৫ অগস্টের পর ১১ অগস্ট বাংলাদেশে ফেরেন সালাউদ্দিন। ২০২৪-এর ১১ অগস্ট দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। বিমানবন্দরে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা, ছাত্রদল ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। বর্তমানে সালাউদ্দিনের হাতে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন তারেক রহমান। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তার উপর। ওয়াকিবহাল মহল বলছে, তারেক এমনি তাকে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেননি, কিছু ভেবেই দায়িত্ব দেওয়া হয়েছে। তাও আবার একেবারে নিজের মন্ত্রিসভায় দায়িত্ব দিয়েছেন তারেক। ভারতের যারা বন্ধু তাদেরকে আশ্রয় দিয়েছেন তারেক নিজের জায়গায়। রাজনৈতিক মহল তাকিয়ে আছে কবে তারেক শেখ হাসিনার সঙ্গে দেখা করবে সেই দিকে। পাশাপাশি তারেকের মন্ত্রিসভায় ভারতের যারা বন্ধু তাদের জায়গা দেওয়ারই কি কারণ, সেই দিকেও নজর থাকবে আমাদের। ৫০ দিনের প্রচারে বাজিমাত, মোদির প্ল্যানে প্রধানমন্ত্রী তারেক। টানা ১৮ বছর বাংলাদেশের বাইরে, কেবলমাত্র ৫০ দিনের প্রচার, আর তাতেই বাজিমাত। যে কাজ ৫ বছরেও করতে পারেন না বর্ষিয়ান নেতারা, মাত্র ২ মাসের মধ্যেই সেই কাজ করে দেখালেন বাংলাদেশের ডার্ক প্রিন্স। ঘল খাওয়ালেন নোবেলজয়ী ইউনুস থেকে শুরু করে পাকিস্তানপন্থী জামাতিদেরও। অবসান ঘটালেন ২০২৪-এর জুলাই মাসে শুরু হওয়া গণ অভ্যুত্থানের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজ কথা বলছি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, যিনি একসময় টানা ১৮ মাস রাত কাটিয়েছেন জেলে, আর আজ তিনি মাত্র কয়েকদিনে জয় করে ফেলেছেন গোটা বাংলাদেশের মন। কিন্তু এই তারেক রহমান আসলে কে? হঠাৎ করে কিভাবে প্রবেশ করলেন বাংলাদেশের রাজনীতিতে? ঠিক কিভাবে অসম্ভবকে সম্ভব করে হয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? কিভাবেই বা তিনি কাবু করলেন জামাতি ও ইউনুসদের? জানলে অবাক হবেন, বাংলাদেশের মানুষের মন জয় করার জন্য তিনি সাহায্য নিয়েছিলেন মোদি মমতার নীতিরও। চলুন প্রতিবেদনের মাধ্যমে আমরা আলোচনা করি। ২০২৪ সালে সারা বাংলাদেশ জুড়ে শুরু হয় আন্দোলন। আন্দোলনের মাত্রা বহুদূর পর্যন্ত যায়। অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার নেয়। প্রতিবাদ আর হিংসায় দেশ রীতিমতো জ্বলছে। চাপের মুখে পড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দিতে বাধ্য হন। ২০২৪ সালের ৫ অগস্ট দেশ ছেড়ে দিয়ে চলে যান হাসিনা। এর ঠিক ৩ দিন পর অগস্ট মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। তারপর টানা ১.৫ বছর ধরে চলতে থাকে অরাজকতা। বাড়তে থাকে দিন দিন সংখ্যালঘুদের ওপর অত্যাচার, বাড়তে থাকে ধর্মীয় হিংসা এবং ভারত বিরোধী অরাজকতা বাড়তে থাকে। এই সময়ে সারা দেশ জুড়ে আওয়ামী লীগ কর্মীদের নিষিদ্ধ করা হয়। অন্যদিকে শেখ হাসিনাকে শুনতে ফাঁসির সাজা।
তারপর 2025-এর 30 ডিসেম্বর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান, যার ফলে এক প্রকার অভিভাবক শূন্য হয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা। ঠিক সেই সময়ে বাংলাদেশের রাজনীতিতে এন্ট্রি হয় তারেক রহমানের। 2025-এর পর 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। আওয়ামী লীগ অংশ নিতে না পারায় বিএনপি সামনের দিকে উঠে আসে, যার নেতৃত্ব দেন তারেক রহমান। অন্যদিকে উঠে আসে জামাত ইসলামী, জুলাই গণ অভ্যুত্থানের সময় উঠে আসা নতুন দল এনসিপি। যদিও নির্বাচনের আগে জামাতের সঙ্গে জোটে অন্তর্ভুক্ত হয় এনসিপি সহ আরও 9টি দল। নির্বাচনের আগে তারেক রহমান বাংলাদেশে ব্যাপক প্রচার করতে থাকে। তারপর 13 ফেব্রুয়ারি ভোটের ফল ঘোষণা হতেই দেখা যায় বিএনপি বিপুল ভোটে জয়ী হয়েছেন। বাংলাদেশে 299টি আসনের মধ্যে 212টি আসনে জেতে বিএনপি। জামাত পায় 77টি আসন, একটি আসন পায় ইসলামী আন্দোলন এবং 13টি আসনে জয়লাভ করে অন্যান্য দল। যেই দল গত নির্বাচনে অংশ নেয়নি সেই দল হঠাৎ করে বাংলাদেশের রেকর্ড ভোটে জিতেছে। এর পেছনে আসল মাস্টারমাইন্ড অন্য কেউ নন, তারেক রহমান। তারেক রহমান কিন্তু নতুন কেউ নন। 1971-এর মুক্তিযুদ্ধের পর দেশের প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান। তখন দেশের সেনাপ্রধানের দায়িত্ব পান জিয়াউর রহমান। 1977 সালে দেশের রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান, ঠিক তার 6 বছর পর। তারপরই প্রতিষ্ঠা করেন বিএনপি। জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন খালেদা জিয়া। জিয়াউরের মৃত্যুর পর 1982 সালে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। 1984 সাল থেকে দলের চেয়ারপারসন ছিলেন। 2025-এর 30 ডিসেম্বর দেহত্যাগ করার আগে পর্যন্ত তিনিই ছিলেন বিএনপির সর্বেসর্বা। এই গোটা সময়ে 3 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আর তিনি ছিলেন দেশের মহিলা প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানের বড় ছিলেন তারেক রহমান। তিনি ল নিয়ে পড়াশোনা শুরু করলেও মাঝপথে শুরু করেন আন্তর্জাতিক নিয়ে পড়াশোনা। কিন্তু শুরু করলে কি হবে, সেই পড়াশোনাও মাঝপথে বন্ধ হয়ে যায়। তারপর শুরু করেন ব্যবসা। 1988 সালে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। 2026-এর এই জয়ের পর তাকে আখ্যা দেওয়া হয়েছে ডার্ক প্রিন্স নামে। এখন প্রশ্ন, কেন তারেক রহমানকে বাংলাদেশের মানুষ মেনে নিল? কারণ বিএনপি জামাতের সঙ্গে হাত না মিলিয়ে বেছে নেন বিভিন্ন উন্নয়নমূলক কাজকে। যেমন কাজের মাধ্যমে বাংলাদেশবাসীর মন জয় করেন তিনি। উগ্র মৌলবাদ ছেড়ে বেছে নেন উন্নয়নকে। 5 পদ্ধতিতে যেতে মানুষের মন। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে ঘোষণা করেন ফ্যামিলি কার্ড। প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিটি পরিবারকে মাসে 2 থেকে 2,500 টাকা দেওয়া হবে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চায় পে চর্চা শুরু করেন। সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে যান। তৃতীয়ত, গুরুত্ব দেন বহুদিনের সমস্যা সমাধানের। ঘোষণা করেন জাতির আরোগ্য। চতুর্থত, বিনামূল্যে মহিলাদের পড়াশোনার কথা বলেন। রেলকে উন্নত করার কথা বলেন। লাস্ট যে পয়েন্ট, সেটা হন তারেক রহমান নজর দেন জেনজিদের ওপর। তার প্রচারে ছিল মিড ডে মিল এবং রিল তৈরির প্রতিযোগিতা। সবচেয়ে বড় বিষয়, তারেক রহমান দাবি করেন স্বাধীন বিদেশ নীতির। বলেছেন, আমরা কারোর প্রক্সি করব না। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছিলাম তারেকের শপথ গ্রহণে উপস্থিত ছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। ভারতের পক্ষ থেকে তারেককে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনাদের কি মনে হয়, তারেক রহমান কি সোনার বাংলা বানাতে পারবেন? সেই দিকে নজর থাকবে আমাদের। 6 মাসও সরকার চালাতে দেব না, তারেককে সার্জিসের গণ অভ্যুত্থানের হুমকি। সময়টা গত ডিসেম্বর, তারিখ 25। দেশে ফিরেছেন তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা তুলে ধরেন। সার্জিস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় 1.5 যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই। পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদ বিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যানের এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক বল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।
নির্বাচন শেষ, সরকার গঠন করেছে বিএনপি, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় রাজনীতির দৃশ্যপট বদলে গিয়েছে। তারেকের দেশে ফেরায় যে সার্জিস খুশি হয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন, এখন সেই সার্জিসের গলায় হুমকির সুর। আর কাকে হুমকি দিয়েছেন সেটা শুনলে আরও অবাক হতে হবে। সার্জিস আলম হুমকি দিয়েছেন দেশের একজন প্রধানমন্ত্রীকে। রাজনৈতিক বিশ্লেষকেরা বিষয়টিকে অন্যভাবে দেখছেন। তাদের মতে সার্জিসদের আশা ছিল তারা ক্ষমতায় যাবে। সেই আশা পূরণ না হওয়ায় এখন তাদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। তাই কাণ্ডজ্ঞানহীন শূন্য হয়ে সার্জিস আলম তারেককে হুমকি দিয়েছেন। তিনি ভুলে গিয়েছেন যে তারেক শুধুমাত্র একটি দলের শীর্ষকর্তাই শুধু নন, তিনি একজন দেশের প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকেরা এও বলছেন সার্জিস আলমরা একটি নির্বাচিত সরকারকে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাবে। কি বলেছেন সার্জিস আলম? আপনাদের যে অ্যাকশন, সেই অ্যাকশনগুলো নিন এবং তারেক রহমানকে আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই। আপনি দেশে এসেছেন, আপনি আপনার জায়গা থেকে এই নেতাকর্মীদেরকে, যারা আজ থেকে ১.৫ বছর আগে জুলুমের শিকার ছিল, যারা নির্যাতিত ছিল, অনেকে নিপীড়িত ছিল, তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে, তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিস্থিতি হবে আপনাদের। এখানেই শেষ নয়। তারেকের উদ্দেশ্যে সার্জিস আরও বলেন, এই জন্য আহ্বান করব যে কঠোর নির্দেশনা দেন। পুরা স্থানীয় পর্যায়ে আপনাদের নেতারা যে ভয়ের রাজ্য কায়েম করছে, আপনাদের নেতাকর্মীরা যে একটা বুনো উল্লাস করছে, মানুষের বাড়িতে হামলা করে, মানুষের ওপরে হামলা করে, রক্ত ঝরিয়ে এই বুনো উল্লাস আপনার থামাইতে হবে। আজকে আমার যুবশক্তির একজন কমিটির সদস্যকে তারা ২০-১৫ জন মিলে পিটিয়ে মেরেছে। মারার পরে তাকে আবার পুলিশে ধরিয়ে দিয়েছে, আবার মিথ্যা মামলার নাটক সাজাচ্ছে যে মাদকের মামলা দিবে, আক্রমণের মামলা দিবে, আবার নাটক করে একজন আবার হাসপাতালে ভর্তি হয়ে থাকে। এই ধরনের নাটক করে যদি আপনারা মনে করেন বাংলাদেশে একটা ভয়ের রাজত্ব কায়েম করবেন, আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এখানে অভ্যুত্থানের প্রজন্ম, অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই এখনও বেঁচে আছে। তারেককে কার্যত হুমকির সুরে বলেন, এই মানুষগুলো ১৬ বছর এর আগে সহ্য করেছিল, এবার কিন্তু ৬ মাসও সহ্য করবে না। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। এর আগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, এমন অনেকে আছে যারা অপরাধ করেও পার পেয়ে গিয়েছে, কিন্তু আমাদের ওই অভিজ্ঞতাগুলো আগে ছিল না বলে এটা হয়েছে। এখন সেই অভিজ্ঞতা আছে, কেউ পার পাবে না, কেউ পালানোর সুযোগ পাবে না। একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনারা সবাই সতর্ক করে দেন। আমরা জান থাকতে, জীবন থাকতে আমাদের একজন নিরাপদ নেতাকর্মীকে শুধু দল করার অপরাধে, শুধু একটা মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমরা হয়রানির শিকার হইতে দেব না, আমরা জুলুমের শিকার হইতে দেব না, আমরা রক্ত ঝরতে দেব না। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের কমিটমেন্ট। আবারও বাংলাদেশে ঝড় তুলেছে ইউনূস। টানা ১৮ মাসের টালমাটাল সময় কাটিয়ে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় ত্যাগ করলেন মোহাম্মদ ইউনূস। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে বসেছেন, ফলে তার প্রয়োজন ফুরিয়েছে সংবিধান অনুযায়ী। কিন্তু তাও যেন ইউনূস প্রসঙ্গ বাংলাদেশ থেকে মুছছে না। তাকে রাষ্ট্রপতি করা হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে রবিবার টানা ১৮ মাস পরে নিজের এনজিওতে ফিরলেন ইউনূস। রবিবার ঢাকার মিরপুরে নিজের কার্যালয় ফেরেন ইউনূস। তাকে দেখে দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান তার অফিসের কর্মীরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ইউনূস নিজেই। ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার পর গত রবিবার অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার আগের কর্মস্থলে ফিরে এসেছেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দেশের প্রধান উপদেষ্টা পদ ছাড়ার পর তার বিদায়ী ভাষণে মোহাম্মদ ইউনূস বলেন, আজ থেকেই অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব থেকে সরে আসছে। এখন থেকে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকারের লালন ফিরে আসুক বাংলাদেশে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ইউনূস নির্বাসন থেকে ফিরে আসেন। যুব সমাজকে অনেক স্বপ্ন দেখানো শুরু করেন স্বপ্নের কাণ্ডারি ইউনূস। ৮ আগস্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরার পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করলে তিনি তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ক্ষমতা হস্তান্তর করেন। এর মাধ্যমে গত ৩৫ বছরের মধ্যে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করলেন। ঠিক এরই মধ্যে আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ইউনূস অধ্যায়। তবে কি বাংলাদেশে ফের ইউনূস ঝড় আসন্ন? তবে এই ঝড়ে নিজের পায়ের মাটি যে সরতে চলেছে তা মনে হয় টের পাচ্ছেন স্বয়ং ইউনূস সাহেব নিজেই। একদিকে যখন ইউনূস রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময়েই বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ইউনূসের রাজত্বে সময়কালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একের পর এক কুকীর্তি ফাঁস করছেন জনসমক্ষে।
এবার ইউনুস প্রসঙ্গ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সে দেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনকাল নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বাংলাদেশের রাষ্ট্রপতির দাবি, তাকে এক প্রকার অন্ধকারে রাখার চেষ্টা করে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের তৎকালীন প্রধান মোহাম্মদ ইউনুস। এমনকি অন্তর্বর্তী সরকার তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে ফেলারও চেষ্টা করেছিলেন। বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ইউনুসের কার্যপদ্ধতি নিয়ে যে তার অসন্তোষ রয়েছে তা নিয়ে কোনো রাগঢাক করেননি শাহাবুদ্দিন। সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। সংবিধানে বলা আছে উনি যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা জানাবেন। কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো, এটা আমাকে লিখিতভাবে অবহিত করার কথা। উনি তো বোধহয় ১৪-১৫ বার বিদেশ সফরে গিয়েছেন, একবারও আমাকে জানাননি, একবারও আমার কাছে আসেননি। এক প্রকার রাষ্ট্রপতিকে বুড়ো আঙুল দেখিয়েছেন প্রধান উপদেষ্টার আসনে বসা ইউনুস। এমনকি আমেরিকার সঙ্গে বাংলাদেশে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়েও ইউনুসের তৎকালীন প্রশাসন তাকে কিছুই জানায়নি বলে দাবি বাংলাদেশের রাষ্ট্রপতির। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো কিছুই আমি জানি না। এরকম একটা চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। এটা ছোটখাটো হোক আর বড় কিছু হোক, অবশ্যই আগে সরকার প্রধানেরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন, আর এটি হলো সাংবিধানিক একটা বাধ্যবাধকতা। কিন্তু তিনি তো তা করেননি। লিখিত বা মৌখিক কোনোভাবেই ইউনুস তাকে জানাননি বলে দাবি সেদেশের রাষ্ট্রপতির। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হবার পরে ইউনুস তার সঙ্গে আর সেভাবে যোগাযোগ রাখেননি বলেও সাক্ষাৎকারে জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইউনুস একটিবারের জন্য আমার কাছে আসেননি, আমাকে সম্পূর্ণভাবে আড়ালে রাখার চেষ্টা করে গিয়েছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কথায় ওই ১.৫ বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে বিভিন্ন চক্রান্ত চলেছে। তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অবিচল থাকায় কোনো ষড়যন্ত্রই সফল হয়নি বলে জানান বাংলাদেশের রাষ্ট্রপতি। শাহাবুদ্দিন আরও বলেন, অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে, ফলে ১.৫ বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। বাংলাদেশের রাষ্ট্রপতির দাবি, প্রাথমিকভাবে গণ অভ্যুত্থানের কয়েকজন নেতার চাপে তাকে অপসারণের চেষ্টা হয়েছিল। ওই সময়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছিল রাজনৈতিক দলগুলি চাইলে তবেই তাকে অপসারণ করা যাবে। তবে বিএনপির এক শীর্ষ নেতা ওই সময় তাকে আশ্বস্ত করেছিলেন, যদিও কোনো নেতার নাম ওই সাক্ষাৎকারে উল্লেখ করেননি রাষ্ট্রপতি। তিনি জানান, ওই বিএনপি নেতা তাকে আশ্বস্ত করে বলেছিলেন, আপনার প্রতি আমাদের সমর্থন আছে, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই। শাহাবুদ্দিন আরও জানান, রাজনৈতিক স্তরে ওই উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে অন্তর্বর্তী সরকারই এ বিষয়ে পদক্ষেপ করে। এক অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অসাংবিধানিক উপায়ে তার জায়গায় বসানোর চেষ্টা করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন তিনি। তার কথায়, অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা ওই অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু ওই অবসরপ্রাপ্ত বিচারপতি এমন অসাংবিধানিক কাজে রাজি হননি, ফলে সেই চেষ্টাও ব্যর্থ হয় বলে দাবি বাংলাদেশের রাষ্ট্রপতির। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি ইউনুসের বিরুদ্ধেও প্রকাশ্যে মুখ খুলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সাক্ষাৎকারে তার দাবি, ওই পরিস্থিতিতে ইউনুসের কাছ থেকে কোনো ফোন পাননি তিনি। ইউনুস তার পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থানেই ছিলেন না ওই সময়। এই অভিযোগগুলো বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন, সংবিধান অনুযায়ী চিফ অ্যাডভাইজার বিদেশ সফরে গেলে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আলোচনা, চুক্তি এবং ফলাফলের বিস্তারিত লিখিত রিপোর্ট দিতে বাধ্য। কিন্তু ইউনুস সাহেব ১৪-১৫ বার বিদেশ গিয়েছেন, একবারও আমাকে জানাননি, আমার সঙ্গে দেখা করেননি, কোনো লিখিত তথ্যও দেননি। আমাকে পুরোপুরি অন্ধকারে রাখার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির ভূমিকা মূলত আনুষ্ঠানিক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে বলে অনেকে মনে করেন। এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন এটা ইউনুসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা বা পুরনো শক্তির প্রত্যাবর্তনের চেষ্টা, তো আবার কেউ বলছেন শেখ হাসিনার করে যাওয়া রাষ্ট্রপতি এখন আওয়ামী লীগকে ফেরাতে ইউনুসের দিকে অভিযোগের আঙুল তুলছেন। তবে ঘটনা যাই হোক না কেন, বাংলাদেশের রাজ্য রাজনীতিতে যে ইউনুস ঝড় আবারও টর্নেডো হয়ে ফিরছে তা বলাই বাহুল্য।